Hi, my dear students. How are you? I am well. Welcome to my SM Model Cup High School Gopalganj online class. I hope you are all well by the grace of Almighty Allah. In previous class, I discussed tense part 1. Now, I am going to discuss tense part 2. Now look. My dear students, গতকাল আমরা আলোচনা করেছিলাম টেন্স এবং সেটা প্রেজেন্ট টেন্স আলোচনা করেছিলাম, যা বাংলায় বলে কাল। এই প্রেজেন্ট টেন্স কাল বা টেন্স সেটা আমি বাংলা এবং ইংরেজি দুটো একসাথেই আলোচনা করেছিলাম। আজকে আমি পাস্ট টেন্স আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে। কোনো প্রশ্ন হলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। আমি আশা করি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আজ আমরা করতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, বাংলায় কি বলে আগে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। বাংলায় বলে সাধারণ 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 অতীত। কি বলে? সাধারণ সাধারণ অতীত। সাধারণ অতীতটা কি আমরা এবার সেটা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা বাকি জিনিস করব। সাধারণ অতীত, অতীতকালের কোনো ঘটনা ঘটেছিল, অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল এরকম যদি বোঝায় তখন সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বলে? অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল এইরকম যখন বোঝাবে সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট হবে। এটা হলো সাধারণ স্ট্রাকচার। এখন বাংলা ক্রিয়ার শেষে কি করে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? বাংলা ক্রিয়ার শেষে যদি ইয়া ছিলাম, ইয়া ছিলে, ইয়া ছিলি, ইয়া ছিলেন, ইয়া ছিল এরকম যদি বোঝায় তখন সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ। এই এই পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীত আমরা কি করে বুঝবো? আমরা একটা উদাহরণ দিচ্ছি। হাসিন গতকাল তার বাবার সাথে ঢাকা গিয়েছিল। গিয়েছিল বা গিয়েছিলেন একই জাতীয় শব্দ। এখন দেখো, লক্ষ্য করে দেখো, এই যে ক্রিয়াটা আছে কি গিয়েছিল, এই যে এখানে ক্রিয়া কোনটা আমি ইয়েলো কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে গিয়েছিল, এই ক্রিয়ার শেষে কি আছে? ইয়া ছিল, ইয়া ছিল। এই ছিল বা ছিলি, ছিলেন, এটা এরকম হতে পারে। ইয়া ছিল, এই যে এটা তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আরো একটা সহজে বোঝা যেতে পারে, যদি অতীতকালের কোনো ঘটনা উল্লেখ থাকে তখন অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। যদি অতীতকালের কোনো ঘটনা উল্লেখ করা থাকে, যেমন গতকাল একটা অতীতকালের ঘটনা, তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর বাংলা ক্রিয়ার শেষে যদি ইয়া ছিলাম, ইয়া ছিলি, ইয়া ছিলেন, ইয়া ছিলি, ইয়া ছিল এরম যদি বোঝায় তখন সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জেনেছিলাম? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জেনেছিলাম আফটার সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম। আফটার সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম। এখানে আমরা একটা লিখেছি, হাসিন গতকাল তার বাবার সাথে ঢাকা গিয়েছিল। তাহলে প্রথমে কি হবে? সাবজেক্ট। সাবজেক্টের এখানে কি আছে? সাবজেক্ট হাসিন। তাহলে কি করছিল? হাসিন গিয়েছিল। যার ইংরেজি কি? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব। ভার্ব কোনটা? গিয়েছিল। ভার্ব কোনটা? গিয়েছিল। তাহলে গিয়েছিল ইংরেজি কি? ওয়েন্ট। কোথায় গিয়েছিল? ওয়েন্ট টু ঢাকা। ঢাকা গিয়েছিল। তাহলে হাসিন ওয়েন্ট টু ঢাকা, ঢাকা গিয়েছিল। কার সাথে? উইথ হিজ ফাদার, তার পিতার সাথে। কবে? এরপরে আছে গতকাল, আমরা সেই ইয়েস্টারডে লিখলাম।
তা আমরা যদি এখানে ইয়েস্টারডেটা যদি ফার্স্টেও দেই তাতে যে হবে না তা কিন্তু নয়, হবে। তাহলে আমরা এরকম যদি সেন্টেন্সটা করতে চাই যে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে কি ভার্বের পাস্ট ফর্ম, এরকম যখন হবে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর বাংলা ক্রিয়া শেষে যখন ইয়াছিলাম, ইয়াছিলি, ইয়াছিলেন, ইয়াছিলে, ইয়াছিল এরকম যখন আসবে তখন সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। বুঝতে পারছো সকলে? এবার দেখো একটু অন্যভাবে লেখাবার চেষ্টা করছি। আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা বিভিন্ন ভাবে করি, বিশেষ করে নেগেটিভ অথবা ইন্টোগেটিভ অথবা নেগেটিভ ইন্টোগেটিভ যদি করি তখন আমরা কিভাবে করতে পারি একটু লক্ষ্য করে দেখি। যদি আমরা পাস্টে থাকে ইন্টোগেটিভ করার সময় যদি শুরুতে ডিড দেই, শুরুতে যদি কি দেই ডিড দেই, আর ওই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম করি তাহলে সেটা ইন্টোগেটিভ হয়ে যায়। যেমন হাসিন কি গতকাল তার বাবার সাথে ঢাকা গিয়েছিল, এই যে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ ইন্টোগেটিভ। যদি ইন্টোগেটিভ সেন্টেন্স করি তাহলে ডিড দিয়েছি আগে, আর এরপরে কি আছে যা আছে পর্যায়ক্রমে আগেরটার মতোই আছে, শুধু এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হবে কি গো, এরপরে বাকি যা আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডিড হাসান গো টু ঢাকা উইথ হিজ ফাদার ইয়েস্টারডে। এখন আমরা এটাকে আবার যদি নেগেটিভ করি, দেখো যায়নি, ঢাকা যায়নি, গতকাল ঢাকা যায়নি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বাট এটা নেগেটিভ সেন্টেন্স। তখন আমরা কি করব, এই ডিড নট দেবো, সাবজেক্ট এবারে কি দেবো ডিড নট, হাসিন ডিড নট গো টু, এবং ওই ভার্বটা কি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে হাসিন ডিড নট গো টু ঢাকা উইথ হিজ ফাদার ইয়েস্টারডে। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারপ্রেটিভ করি, যেটা আমাদের পরীক্ষায় আসে কিন্তু স্টুডেন্টস, ডিড হাসান নট গো টু ঢাকা উইথ হিজ ফাদার, ডিড এবার কি লিখলাম আমরা, তাহলে ডিড হাসিন নট গো টু ঢাকা উইথ হিজ ফাদার ইয়েস্টারডে, এটা নোট অফ ইন্টারোগেশন অথবা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন করতে হবে। ওকে, সেটা আমরা এবার একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু বিষয় আছে, কতগুলো ওয়ার্ড আছে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, বিফোর, এগো, সিন্স, এই সমস্ত অ্যাডভার্ব, এইগুলোকে কি বলে অ্যাডভার্ব বলে, এই সমস্তকে কি বলে অ্যাডভার্ব বলে। যদি এই সমস্ত অ্যাডভার্ব থাকে তাহলে সাবজেক্টিভ আর ভার্বের, সাবজেক্টিভ আর কি হবে ভার্বের পাস্ট ফর্ম হবে। ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, বিফোর, এগো, সিন্স, লাস্ট ইত্যাদি যদি এইসব সেন্টেন্সে থাকে তখন সেটাকে কি বলে, সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে, অর্থাৎ সাবজেক্টিভ আর ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, এটা কি হবে ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, এখানে আমরা একটু দেখেছি কামাল কাম হোম ফ্রম ঢাকা লাস্ট নাইট, এই যে একটা সেন্টেন্স, এই যে লাস্ট নাইট আছে, এখানে কি আছে লাস্ট নাইট, আমি এইখানে এই ব্লু কালার দিয়ে আটকাই দিলাম লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট ডে, বিফোর, এগো, সিন্স, এই যে এখানে আমি ব্লু কালার দিলাম প্রত্যেকটায়, এই যে ইয়েলো দিয়া সরি ব্লু কালার দিয়ে আমি আটকাই দিলাম লাস্ট নাইট, লাস্ট ডে, বিফোর, এগো, সিন্স, এই সমস্ত যদি থাকে তখন কি হবে ভার্বটা পাস্ট হবে। যখন কাম আছে এখানে নিচে কি হয়ে গেল কেম হয়ে গেল, ঠিক আছে। তাহলে কেম হলো কেন, এখানে পাস্ট ফর্ম হবে কারণ এই সেন্টেন্সে কি আছে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট, লাস্ট ডে, বিফোর, এগো, সিন্স, এর যে কোনো একটা যদি থাকে তখন কি হবে ভার্বের পাস্ট ফর্ম হবে। কেমন? আচ্ছা, এবার আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, অতীতকালে কোনো ঘটনা চলতেছিল, অতীতকালে কোনো ঘটনা কি হচ্ছিল চলতেছিল, এরকম যদি বোঝায় তখন সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় বলে কি, বাংলায় বলে, বাংলায় কি বলে ঘটমান, ঘটমান অতীত, কি বলে ঘটমান অতীত, এটাকে কি বলে ঘটমান অতীত। তাহলে ঘটমান অতীত কি করে বুঝলাম, ঘট
ঘটমান অতীত কি বললাম? যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলায় বলে ঘটমান অতীত। আর ঘটমান অতীত কাকে বলে? অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হচ্ছিল, এইরকম যদি বোঝায় তখন সেটাকে বলা হয় ঘটমান অতীত বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা আর এটার আমরা কি করে বুঝবো এটা কন্টিনিউয়াস টেন্স? বাংলা রূপে যদি থাকে, বাংলা ক্রিয়া শেষে যদি থাকে, তেস ইতে ছিলাম, ইতে ছিলি, ইতে ছিলেন, বা তে ছিল, তে ছিলি, তে ছিলেন, অথবা কি হতে পারে তে ছিল, তে ছিলি, তে ছিলেন, এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু যদি লক্ষ্য করে দেখি, দেখো এবার আমরা একটু লক্ষ্য করব, কিসে লক্ষ্য করতে পারি? দেখো এই যে বাংলা ক্রিয়া শেষে বলছিলাম তে ছিল, তে ছিলি, ইতে ছিল, ইতে ছিলি, ইতে ছিলেন, এরকম হতে পারে। এখন আমরা দেখো বাংলা ক্রিয়া শেষে যা হাসিন গতকাল তার বাবার সাথে ঢাকা যাইতেছিল বা যেতেছিল, এটা সাধু চলিতির পার্থক্যটা শুধুমাত্র তে ছিল, তে ছিলি, তে ছিলেন, যদি এইরকম হয় তখন সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ আর, প্রথমে কি হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ, প্রথমে ওয়াজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট পর ওয়াজ আর এবং ভার্বের সাথে আইএনজি। যেমন আমরা গতকাল হাসান গতকাল তার বাবার সাথে ঢাকা যাইতেছিল, তাহলে হাসিন ওয়াজ ওয়াজ আর হবে, হাসিন হচ্ছে হাসিনের পরে ওয়াজ হলো কেন, ওয়ার হলো না কেন? যদি সিঙ্গুলার হয় তখন ওয়াজ হয় এবং প্লুরাল হলে ওয়ার হবে। হাসিন, এখানে হাসিন হচ্ছে একজন, সেই জন্য এটা সিঙ্গুলার। যদি দে থাকতো তাহলে ওয়ার হতো, বা ইউ থাকতো তাহলে ওয়ার হতো। তাহলে হাসিন ওয়াজ গোয়িং টু ঢাকা, হাসিন ঢাকা যাচ্ছিল উইথ হিজ ফাদার ইয়েস্টারডে, গতকাল তার বাবা তার বাবার সাথে হাসিন গতকাল তার বাবার সাথে ঢাকা যাচ্ছিল। তো যাচ্ছিল, যাইতেছিল, ইতেছিল, ইতেছিল, ইতেছিলেন আছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় বলে ঘটমান অতীত। তো ঘটমান অতীত হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? সাবজেক্ট পর ওয়াজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এবার আমরা যদি এই সেন্টেন্সটাকে আবার ইন্টোগেটিভ করি, তাহলে ওয়াজ আরটা সবার আগে দিলে কিন্তু ইন্টোগেটিভ হয়ে যাবে। যেমন হাসিন কি গতকাল বাবার সাথে ঢাকা যাচ্ছিল, তাহলে ওয়াজ হাসিন গোয়িং টু ঢাকা উইথ হিজ ফাদার। এখানে কিন্তু শুধু প্রশ্নবোধক করার জন্য আমরা এই ওয়াজটাকে, অর্থাৎ বিভার্বটাকে সবার আগে আনলে কি হয়ে গেল? ইন্টোগেটিভ সেন্টেন্স। আবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে ওই ওয়াজের পর একটা নট দিলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। যেমন হাসিন গতকাল তার বাবার সাথে ঢাকা যাচ্ছিল না বা যাইতেছিল না। হ্যাঁ, যদি না নেগেটিভ যদি অর্থ হয়, অর্থাৎ নট হয়, তখন শুধু ওয়াজের পর একটা কি দেবো? নট দেবো, তাইতেই কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। হাসিন ওয়াজ নট গোয়িং টু ঢাকা উইথ হিজ ফাদার। এবার হাসিন কি গতকাল তার বাবার সাথে ঢাকা যাচ্ছিল না, এটা এটাকে বলে নেগেটিভ এবং ইন্টোগেটিভ দুটো একসাথে। যদি নেগেটিভ ইন্টোগেটিভ একসাথে হয় তখন সেটাকে বলে নেগেটিভ ইন্টোগেটিভ। শুধু অজান্ট লিখলে, ওই ওয়াজটা আমরা সবার আগে আনছিলাম ইন্টোগেটিভ করার জন্য, ওর সাথে যদি একটা ন এন কমা টি দেয়, অর্থাৎ কন্ট্রাকশন বলে এটাকে, এটাকে কি বলে? কন্ট্রাকশন। আমরা যদি এরকম ভাবে কন্ট্রাকশনটা করি, অজ এন কমা টি দিয়ে দেই, আর পরবর্তীতে আমরা যা লিখেছিলাম ইন্টোগেটিভ সেরকম দিয়ে দেই, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব, হয়ে যাবে নেগেটিভ ইন্টোগেটিভ, অথবা নেগেটিভ উইদাউট চেঞ্জিং অফ, ইন্টোগেটিভ উইদাউট চেঞ্জিং অফ মিনিং। দুইভাবেই করা যেতে পারে। এই হচ্ছে নেগেটিভ ইন্টোগেটিভ বা ইন্টোগেটিভ উইদাউট চেঞ্জিং অফ মিনিং। এখন পরবর্তী একটা সেন্টেন্স আছে, আমরা যদি এই বাংলাটা করি, তারা তারা নদীতে
নদীতে সাঁতার কাটতেছিল, তারা নদীতে সাঁতার কাটতেছিল। আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু দেখি, একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি করতে পারি একটু লক্ষ্য করে দেখো। তারা নদীতে সাঁতার কাটতেছিল, তারা সাঁতার কাটতেছিল, তাহলে কারা কাটতেছিল? তারা। তারার ইংরেজি কি? দে। আমরা কি লিখবো এবার? ওই জায়গায় শুধুমাত্র কি লিখতেছি? দিয়ে দিচ্ছি, তাইতেই হয়ে যাবে আমার সেন্টেন্সটা। EHEY, দে ওয়ার সুইমিং ইন দা রিভার, তারা নদীতে সাঁতার কাটতেছিল। এখন আমরা যদি বলি তারা নদীতে সাঁতার কাটতেছিল না, তাহলে আমরা শুধু একটা ওই ওয়ারের পর একটা নট দিলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। দে ওয়ার নট সুইমিং ইন দা রিভার। এই তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াসের বাংলা কি? ঘটমান অতীত। পাস্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে ঘটমান অতীত। এবার পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা কি? এবার লিখতেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটু যাই, লক্ষ্য করে দেখো। পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত। এই পুরা ঘটিত অতীতটা আমরা একটু আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত অতীতকালে দুটি ঘটনা ঘটবে। অতীতকালে কি হবে? দুটি ঘটনা ঘটবে। এর ভিতরে একটা হলো আগে ঘটবে আর একটা হলো পরে ঘটবে। অতীতকালে কি হবে? দুটি ঘটনা ঘটবে, একটা হবে আগে আর একটা হবে একটু পরে। যদি একটু অতীতকালে দুটি ঘটনা, সেই দুটি ঘটনার ভিতর যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটে সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু আমরা একটু চিন্তা করে দেখি, এখানে দুটি স্ট্রাকচার হবে, অর্থাৎ দুই ধরনের হবে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা খুব গুরুত্বপূর্ণ টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ টেন্স। আমরা এই গুরুত্বপূর্ণ টেন্সটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। পাস্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীতের প্রথম স্ট্রাকচারটা আমরা একটু লেখার চেষ্টা করছি। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড, তারপরে হবে V3, দ্যাট ইজ ভার্ব পাস্ট পার্টিসিপল, নেক্সট বিফোর, আবার পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমরা যদি এরকম বলি দ্য প্যাশেন্ট, একটু যদি বাংলা লেখার চেষ্টা করি তাহলে এরকম হবে। যদি আমরা বলি ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। রোগীটি মারা গেল, এই সেন্টেন্সটাকে একটু আমরা একটু দেখাই। ডাক্তার আসলো একটা অংশ, এই যে ডাক্তার আসলো একটা অংশ, এবং লক্ষ্য করে দেখো এই যে রোগীটি মারা গেল এই আরেকটা অংশ, আর এদিকে ডাক্তার আসলো এটা আরেকটা অংশ, দুটি অংশ। একটু লক্ষ্য করে দেখো এই যে দুটি সেন্টেন্স। আমরা বলছিলাম অতীতকালে দুটি ঘটনা ঘটেছিল, ডাক্তার আসছে, রোগী মারা গেছে। যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট, একটু ভুল করে ফেলছি আমি আবার একটু বলি।
দুটি ঘটনার ভিতর যে ঘটনাটি আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইখানে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। আমরা যদি এই সেন্টেন্সটা করি তাহলে কিন্তু ঘটনাটা কি হবে, রুগীটি, কোন ঘটনা, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, আগে রুগীটি মারা গেছে। তাহলে আমরা সেই সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের হবে ভার্বে হ্যাড, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এবার রুগীটির ইংরেজি কি, দ্য প্যাশেন্ট, রোগীটির ইংরেজি কি, দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড, মারা গেল। তারপরে হচ্ছে এই যে পূর্বের জন্য হচ্ছে বিফোর, পূর্বের জন্য কি হলো, বিফোর। আমরা এখানে যদি একটা আলাদা কালার দেই তাহলে বুঝতে পারবো, আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। এখানে আমি বিফোর দিলাম, এখানে বিফোর দিলাম। তাহলে পূর্বের ইংরেজি কি, বিফোর। তাহলে দ্য ডক্টর কেম, তাহলে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। তাহলে যে ঘটনাটা আগে ঘটে সেটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা অলরেডি আগেই শিখেছি, সাবজেক্ট ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। এরপরে আমরা একটু লক্ষ্য করে দেখি, যদি বিফোর থাকে, তার পূর্বে যদি ফাঁকা ঘর থাকে বা ব্র্যাকেট থাকে, তখন বুঝতে হবে সাবজেক্টিভ আর হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং বিফোরের পরে সাবজেক্ট, সাবজেক্টিভ আর ভার্বের পাস্ট ফর্ম। এই যে ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি এরকম আসে, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্ব আকারে আসে, তখন হি হ্যাড অর্নড হিজ ড্রেস বিফোর হি ওয়েন্ট টু স্কুল। ওকে, নেক্সট আরেকটা সূত্র আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 2। প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট উপর ভার্বের পাস্ট ফর্ম, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে আফটার, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এখানে আমরা আগেই বলেছিলাম দুটি ঘটনাটা, যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেটা হলো, একটু লক্ষ্য করে দেখি, একটু লক্ষ্য করে দেখি, আমরা যে সেন্টেন্সটা লিখেছি, উই রিচড স্কুল আফটার দ্য বেল রাং, মানে আমরা কি, আমরা পৌঁছাইছিলাম, স্কুলে পৌঁছেছিলাম কিসের পর, অর্থাৎ ঘন্টা পড়ার পর আমরা স্কুলে পৌঁছেছিলাম। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, হ্যাঁ, আমরা ঘন্টা পড়ার পূর্বে, ঘন্টা পড়ার পর, ঘন্টা, ঘন্টা পড়ার, ঘন্টা পড়ার পর, আমরা ঘন্টা পড়ার পর কি করলাম, স্কুলে পৌঁছলাম, স্কুলে পৌঁছলাম। পৌঁছালাম, এই সেন্টেন্সটাকে আমরা যদি, এখানে দুটি ঘটনা আছে, দেখো আমরা ঘন্টা পড়ছে একটা ঘটনা, আবার স্কুলে পৌঁছালাম একটা, তাহলে এই দুটো ঘটনার ভিতর কোন ঘটনা আছে, ঘন্টা পড়ার পর আমরা স্কুলে, তাহলে ঘন্টা পড়াটা হলো আগে ঘটছে, এই জন্যই এই সেন্টেন্সটা হবে আফটারের পরে। তো আমরা স্কুলে পৌঁছলাম, উই রিচড স্কুল আফটার দ্য বেল হ্যাড, বুঝতে পারছো কথাটা। অনুরূপভাবে আমরা যদি আরেকটা সেন্টেন্স করার চেষ্টা করি, জয় ওয়েন্ট টু ঢাকা আফটার হি বাই এ কার, এখানে আমরা যখন হি বাই দিয়েছি, একটু লক্ষ্য করলে বোঝা যাবে, হি বাই দিয়েছি, এই বাইটা কিন্তু ব্র্যাকেটে আছে, তখন এই যে আফটারের পরে সাবজেক্ট হি, তারপরে হ্যাড হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বট হয়েছে, ঠিক আছে। এই জাতীয় কয়েকটা সেন্টেন্স আছে, আমরা এবার এই সেন্টেন্সগুলো একটু দেখার চেষ্টা করব। এই পাস্ট পারফেক্ট টেন্স খুব গুরুত্বপূর্ণ, যেটা রাইট ফর্মস অফ ভার্বে আসে, তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে আসে 9-10-এর, খুব গুরুত্বপূর্ণ। এখানে 9-10 ক্লাসের, সব ক্লাসের জন্য কিন্তু এটা
প্রয়োজন 6 to 10 পর্যন্ত সব ক্লাসের জন্য আমরা এইগুলো ব্যবহার করব, অর্থাৎ আমাদের জানার দরকার আছে, টেন্সটা আমাদের শেখার দরকার আছে অত্যন্ত। তো এবার আমি আলোচনা করতেছি এই পাস্ট পারফেক্ট টেন্সের একটু ভাগ আছে, আমরা এই ভাগগুলো একটু দেখার চেষ্টা করব, আবার কিছু বিষয় আছে এগুলোকে একটু জানার চেষ্টা করব। হার্ডলি ডটার হোয়েন, স্কার্টলি ডটার হোয়েন, নো সোনা হ্যাড ডটার দেন। এই সেন্টেন্সগুলো সাধারণত একই রকমের ব্যবহার, কিন্তু অর্থগত কিছুটা পার্থক্য আছে। হার্ডলি ডটার হোয়েন, এখানে অবশ্য হোয়েনের পরিবর্তে বিফোরও দেওয়া যায়, যেমন হার্ডলি হ্যাড উই রিচড স্কুল হোয়েন দ্য রেইন স্টার্টেড। আমরা স্কুলে পৌঁছবার আমরা পৌঁছাইতে না পৌঁছাইতে আমরা স্কুলে পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়েছিল, আমরা স্কুলে পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়েছিল। আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখতে চাই তখন এইভাবে লিখতে পারবো, নো সোনার হ্যাড উই রিচড স্কুল দ্যান দ্য রেইন স্টার্টেড। আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাইতে বৃষ্টি শুরু হয়েছিল। এটার বাংলা শুধুমাত্র পার্থক্য, আর সব ঠিক আছে। আর সব এক, শুধু বাংলা অর্থ পার্থক্য। স্কার্টলি হ্যাড উই রিচড স্কুল হোয়েন হোয়েন অথবা বিফোর দ্য রেইন স্টার্টেড। আমি আগেই বলেছি হার্ডলি ডটার হোয়েন বা বিফোর লেখা যায়, স্কার্টলি ডটার হোয়েন বা বিফোর লেখা যায়। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা শিখতে পারলাম, অর্থাৎ বাংলা এটাকে বলে ঘটমান অতীত। এরপর আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্য এটার বাংলা ওইভাবে নেই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অন্য একটু আছে, আমি পরে আলোচনা করছি, একটু দেখাও পরে বলবো। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত সাবজেক্টের পরে হ্যাড বিন এবং ভার্বের পাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্রথমে সাবজেক্টের হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, আমরা এরকম একটা কিছু লিখতে পারি। তো এটার বেশি গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমি আর বেশি আলোচনা এটা করব না। ওকে, এখন আসি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলাটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ, এটাকে কি বলে? সাধারণ ভবিষ্যৎ। এই সাধারণ ভবিষ্যৎ এটা এটা কি রকম বা বাংলা অর্থ কি, আমরা এবার সেটা একটু জানার চেষ্টা করি। এটার বাংলা অর্থ আমরা জানার চেষ্টা, আমি আগে সংজ্ঞাটা একটু বলার চেষ্টা করি। সাধারণ ভবিষ্যৎটা কিরকম? অতীতকালের কোনো ঘটনা ঘটবে, অতীতকালের কোনো কি হবে? অতীত কালে কোনো ঘটনা ঘটবে, যদি এইরকম বোঝায়, অতীতকালে কোনো ঘটনা ঘটবে এইরকম যদি বোঝায়, তখন সেটাকে বলা হয় সাধারণ ভবিষ্যৎ বা ফিউচার ইনডিফিনিট। সরি ভুল লিখেছি আমি একটু, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, ভবিষ্যতে। ভবিষ্যৎকালে কোনো ঘটনা ঘটবে যদি এইরকম বোঝায়, তখন সেটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সাধারণ ভবিষ্যৎ। এটা বাংলা রূপ কি থাকবে, বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে আমরা একটু দেখার চেষ্টা করি, একটু লক্ষ্য করে দেখো। বাংলা ক্রিয়ার শেষে থাকবে একটু খেয়াল করে দেখো, আমরা একটু নিচে একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, ভবিষ্যৎকালে কোনো ঘটনা ঘটবে এইরকম যদি বোঝায়, তখন সেটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট অথবা সাধারণ ভবিষ্যৎ।
এবার বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে বে বে থাকবে, ব থাকবে, বেন থাকবে, বা বা থাকবে, বে ব বা বা বে ব বা ক্রিয়ার শেষে কি থাকবে? সাধারণত বে ব বা বেন ইত্যাদি থাকবে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বে ব বা বেন। এরম যদি থাকে তখন সেটা বুঝবো কি? ফিউচার ইনডিফিনিট বা সাধারণ ভবিষ্যৎ। এই ফিউচার ইনডিফিনিট বা সাধারণ ভবিষ্যতের গঠনটা কি হবে? সাবজেক্টের সাথে কি হবে? শ্যাল বা উইল হবে এবং ভার্বের প্রেজেন্ট। সাবজেক্ট এবার কি হবে? শ্যাল বা উইল হবে এবং ভার্বের প্রেজেন্ট হবে। একটু লক্ষ্য করে দেখি, হি উইল বাই এ কার। সে একটা, আমরা যদি বাংলাটা এরকম লিখি, দেখা যাক আমার বাংলার সাথে এই ক্রিয়াটার, এই ক্রিয়ার কালটার কোনো মিল পাওয়া যায় কিনা। সরি, সে সে একটি গাড়ি গাড়ি সে একটি গাড়ি কিনবে। সে একটি গাড়ি কিনবে। আমরা এই সেন্টেন্সটাকে যদি একটু একটু লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু বিষয়টাকে একটু বুঝতে পারব। দেখো, কিনবে, বে আছে, ক্রিয়া শেষে কি আছে? এই যে বে আছে, তাহলে এটা কোন টেন্স? এটা সাধারণ ভবিষ্যৎ বা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বে বা যদি থাকে বাংলা ক্রিয়ার শেষে, আর সেটা যদি আমার ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিণত করতে হয় ইংরেজিতে, তখন সাবজেক্ট এবার শ্যাল বা উইল হবে। তাহলে হি উইল, কিনার ইংরেজি বাই, হি উইল বাই এ কার, সে একটা গাড়ি কিনবে। এটা সাধারণ ভবিষ্যৎ বা ফিউচার ইনডিফিনিট টেন্স। এইরকম এখন যদি আমরা একটা সেন্টেন্সের ভিতরে যদি টুমরো, নেক্সট ডে, ইন ফিউচার, এই সমস্ত অ্যাডভার্ব, এগুলোকে কি বলে? এই সমস্ত অ্যাডভার্ব যদি সেন্টেন্সে থাকে তাহলে কি হবে? সাবজেক্ট আবার শ্যাল বা উইল হবে এবং ভার্বের প্রেজেন্ট হবে। যেমন আই শ্যাল গো টু ঢাকা, আই শ্যাল গো টু ঢাকা উইথ মাই মাদার টুমরো। এই যে টুমরো, নেক্সট ডে, ইন ফিউচার, এরকম যদি থাকে তাহলে সাবজেক্ট আবার শিল হবে, তাহলে শ্যাল বা উইল হবে। তাহলে কি হবে? আই শ্যাল গো টু ঢাকা উইথ মাই মাদার টুমরো। ওকে, এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে বুঝবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স একটু আমরা যাচ্ছি, আমি একটু তোমাদের দেখাবার চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো ধৈর্য ধরে। ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কিরকম আমরা একটু আসি। ফিউচার ইনডেফিনিট, সরি, এটা আমি খালি শুধু ফিউচার লিখছি, আমি একটু দিচ্ছি। এটা আছে ঘটমান, ঘটমান, ঘটমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ। এখানে ঘটমান ভবিষ্যৎটা কি আমরা একটু আসি। ঘটমান ভবিষ্যৎ, এই ঘটমান ভবিষ্যৎটা আমরা কি করব? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে থাকবে, ঘটনা ঘটতে, সরি, ঘটনা ঘটতে থাকবে। যদি অতীতকাল ভবিষ্যৎকালে কোনো ঘটনা ঘটতে থাকে, এরকম যখন বোঝাবে তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎ। আর এটা বাংলা ক্রিয়া শেষে
কি হবে একটু লিখে দিচ্ছি আমি এখানে একটু। তে থাকি তে থাকিব কি হবে লক্ষ্য করে দেখো। তে থাকিব। হুম, এরপরে হচ্ছে তে থাকিবা। তে থাকি তে থাকিবা। এরপরে কি হবে? তে থাকিবেন। তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন। তে থাকিবি। এরকম যদি থাকে তখন সেটা হবে কি? ফিউচার কন্টিনিউয়াস। সরি 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 সরি, এটা কন্টিনিউয়াস হবে। ভুল লিখেছি একটু। ফিউচার কন্টিনিউয়াস বা ঘটমান ভবিষ্যৎ। তাহলে ফিউচার কন্টিনিউ ভবিষ্যৎ কিরকম বুঝবো আমি আবার একটু বলার চেষ্টা করছি। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে থাকবে এইরকম যখন বোঝাবে তখন সেটা আছে ঘটমান ভবিষ্যৎ বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে সাধারণত? তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন ইত্যাদি। সে একটা গাড়ি কিনতে থাকিবে। সে একটি গাড়ি না সে সে বাড়ি কি দেবো আমরা একটু এটাকে একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করি, অন্য সেন্টেন্স লিখতে চেষ্টা করি। সে যাই হোক সে চা তৈরি করতে থাকবে। সে সরি একটু আমরা বাংলায় নিয়ে আসি। চা তৈরি ওই কাজ না তৈরি তৈরি করতে থাকবে। সে চা তৈরি করতে থাকবে। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? সাবজেক্ট এবার শ্যাল বা উইল এবং ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট এবার শ্যাল বি বা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? সাবজেক্ট এবার শ্যাল বি বা উইল বি এবং ভার্বের কি হবে? ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা। তাহলে আমরা বাংলাটা কি লিখেছিলাম? আমরা বাংলাটা লিখেছিলাম হি সে চা তৈরি করতে থাকবে। তাহলে হি উইল বি মেকিং টি। সে চা তৈরি করতে থাকবে। এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স। হি উইল এখানে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি সংক্ষেপে একটু চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করার। উই হ্যাভ উই উইল হ্যাভ রিটার্ন হোম অ্যাট দিস টাইম। সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। হুম, ইয়া থাকিব, ইয়া থাকিবি, ইয়া থাকিবা, ইয়া থাকিবেন। বাংলা ক্রিয়া শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবি, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন এরকম যখন হবে সেটাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স। এখন ফিউচার পারফেক্ট টেন্স এরপর আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই এটার সাথে বাংলার সেন্টেন্সটা নেই। এটার বাংলা সেন্টেন্সটা হবে না। এখানে আছে বাংলা ভবিষ্যৎ অনুজ্ঞা আছে। কি আছে? ভবিষ্যৎ অনুজ্ঞা আছে অবশ্য বাংলায়। এখানে ফিউচার পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে এবং ভার্বের সাথে আইএনজি হয়। হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার টু মি। হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার টু মি। এখানে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বললাম, কিন্তু এটা বাংলা দ্বিতীয় পত্রের সাথে নেই। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন এরকম অর্থটা আসবে।
সাবজেক্টিভ ভার্ব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যাবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সটা মোটামুটি একটু শেষ করার চেষ্টা করেছি, এখন পুরোটা আবার আমি একটু বলার চেষ্টা করব। টেন্স বা কাল, টেন্স 3 প্রকার, কালও 3 প্রকার। এখন টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অনুরূপভাবে কালও 3 প্রকার, বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। অনুরূপভাবে প্রত্যেকটা টেন্সের আবার 4টি করে ভাগ আছে, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে কিছু পার্থক্য আছে। বাংলা দ্বিতীয় পত্রের পার্থক্যের মধ্যে যেটুকু কমন আছে আমি সেটুকু বলি, আর পার্থক্যটুকু পরে বলবো। পার্থক্যটুকু কমন যেটুকু আছে অর্থাৎ মিল যতটুকু আছে টেন্সের সাথে, সেটা হচ্ছে কি, যেমন ইনডিফিনিট, এটা আছে ইনডিফিনিটটাকে অনেক সময় আমরা সিম্পলও বলি, সিম্পল প্রেজেন্টও বলি। তো সিম্পল প্রেজেন্ট যখন বলবো অর্থাৎ সাধারণ সাধারণ বর্তমান, ঠিক বাংলা তাই বলে সাধারণ বর্তমান, অর্থাৎ বাংলা কাল যেটাই সেখানেও কিন্তু বলা হয় সাধারণ বর্তমান, আর ইংরেজি বলা হয় সিম্পল পাস্ট বা প্রেজেন্ট, সিম্পল সিম্পল সরি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা সাধারণত গঠনটা মানে সংজ্ঞাটা এরকম হয়, সেটা হলো যা প্রতিনিয়ত ঘটে, নিকটতম ভবিষ্যৎ বোঝায়, ঐতিহাসিক ঘটনা বোঝায়, এরকম সব যদি বোঝায় তখন সেটাকে বলা হয় সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বাংলা ক্রিয়া শেষে সরেয়া সরেয়া রস্বই দীর্ঘে রস্বই এ যদি থাকে তখন বলবো এটা সেটা সাধারণ সাধারণ বর্তমান কাল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিব না সরি ইতেসি, ইতেছ, ইতেসি, শীতেছেন যদি থাকে, বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ইতেসি, ইতেছ, ইতেসি, শীতেছেন, তখন সেটা আছে ঘটমান বর্তমান বা কি বলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা সাবজেক্ট বা হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর বাংলায় বলে এটাকে পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সাধারণত সাবজেক্টে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তবে এটা বাংলা দ্বিতীয় পাত্রে নাই, এর পরিবর্তে আছে মানে এটার পরিবর্তে আছে বর্তমান অনুক্কা। কি আছে? বর্তমান অনুক্কা। এটা আদেশ, উপদেশ, অনুরোধমূলক যদি বোঝায় তখন সেটাকে বলে বর্তমান অনুক্কা। ওকে। এরপরে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে কোনো ঘটনা ঘটছিল এরকম বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ সাধারণ অতীত, সেটাকে কি বলে? সাধারণ অতীত বলা হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি টেন্স। আমি আরেকদিন একটু টেন্সের সম্পর্কে টোটালি একটু ফাইনালি আলোচনা করব। আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, পরবর্তী ক্লাসে আমি পরবর্তী ক্লাসটা আরেকদিন টেন্স নিব এবং সেটা পুরোপুরি সব একটু পুনরায় আবার আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলে ক্লাসে উপস্থিত থাকবে। কারোর কোনো প্রয়োজন, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানে আমাকে বললে আমি চেষ্টা করব সেই সমস্যা সমাধান করার। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।